এখন আলোচনা করব পরমাণুর নিউক্লিয়াস। পরমাণু চ্যাপ্টারটা তোরা পড়ে এসেছিস অলরেডি। কোথায় পড়ে এসেছিস? ক্লাস 9-এ। পরমাণুর গঠন, ভেতরে নিউক্লিয়াস থাকে, বাইরে ইলেকট্রন থাকে, তাই না? তারপর ইলেকট্রন বিন্যাস পড়েছিস, কি করে ইলেকট্রন বিন্যাস করতে হয়, সেই সমস্ত জিনিস পড়েছিস। কিন্তু নিউক্লিয়াসটাকে নিয়ে পড়িসনি আলাদা করে। ওর যে নিউক্লিয়াস, শুধু এইটুকু পড়েছিলি, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর কিছু পড়িসনি। তো এখন সেই নিউক্লিয়াস নিয়ে পড়বো, ঠিক আছে? নিউক্লিয়াসের গঠন নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটাকে তোদের সিলেবাসে দুটো পার্টে ভাগ করা আছে। মাঝামাঝিতে পাবি দেখ। একটা আলোচনা হয়েছে তেজস্ক্রিয়তা নিয়ে, আর বাকি হাফে আলোচনা হয়েছে নিউক্লিয় শক্তিটাকে নিয়ে। নিউক্লিয় বিভাজন, সংযোজন, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হয়েছে। বোঝাতে পারলাম? তাহলে পরমাণু নিউক্লিয়াসকে আমরা দুটো পার্টে পড়বো। প্রথমে আমরা পড়বো তেজস্ক্রিয়তা। আজকের ক্লাসে আলোচনা করবো তেজস্ক্রিয়তা নিয়ে। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি নাম তোরা শুনেছিস, রেডিয়েশন নাম শুনেছিস, তাই না? রেডিয়েশন মানে রেডিয়েশন নামটা কানে আসতে গেলে এটাই বুঝতে পারি, হার্মফুল কিছু, ক্ষতিকারক কিছু। এটা তো আমরা বুঝি। সবসময় রেডিয়েশন ক্ষতিকারক হয় না, মোস্ট অফ দ্য কেস ক্ষতিকারকই হয়। সেই তেজস্ক্রিয়তা নিয়ে পড়বো, ঠিক আছে? নিউক্লিয় শক্তি নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে। সহজ চ্যাপ্টার, খুব খুব সহজ। ছোট্টখাট্ট একটু ওই এমসিকিউ টাইপের ম্যাথামেটিক্স থাকবে, বাকিটা থিওরিটিক্যাল বেস। তেজস্ক্রিয়তা, সবার প্রথমেই তেজস্ক্রিয়তার নাম আসতে গেলে সবার প্রথমেই নাম আসবে বিজ্ঞানী হেনরি বেকারেল। বেকার না, হ্যাঁ বেকারেল, হেনরি বেকারেল। ইনি সবার প্রথম একটা নির্দিষ্ট ইউরেনিয়াম গঠিত লবণ, সেই লবণ এক্সপেরিমেন্ট করেন, তিনি ল্যাবে এক্সপেরিমেন্ট করেন। সেই লবণটাকে রেখেছিলেন এবং তিনি দেখেছিলেন ওই লবণটার আশেপাশে যে ফটোগ্রাফিক প্লেট ছিল। ফটোগ্রাফিক প্লেট বুঝিস? কোনোদিন হাত পা ভেঙেছে? এক্স রে করতে গেছিস কোনোদিন? এক্স রে করতে গেলে একটা প্লেটের সামনে দাঁড় করিয়ে দেয় না তোকে? দিয়ে পিছন থেকে রে দেওয়া হয়। যে প্লেটটার সামনে দাঁড় করে দেওয়া হয়েছে সেই প্লেটটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট, মানে ওর উপরে ফটো তৈরি হবে, ঠিক আছে? তো ফটোগ্রাফিক প্লেটের উপরে এক ধরনের একটা ছবি তৈরি হচ্ছে, একটা ছায়া তৈরি হচ্ছে। তিনি লক্ষ্য করলেন। কোথা থেকে আসছে কোনো সলিউশন পাচ্ছেন না। ধীরে ধীরে বোঝা গেল ওই যে লবণটা, ইউরেনিয়াম গঠিত যে লবণটা আছে, সেই লবণটা থেকে কোনো এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে। যেমনটা এক্স রশ্মি অদৃশ্য রশ্মি, তুই কি চোখে দেখতে পাস? এক্স রশ্মি দেখতে পাওয়া যায় না, অদৃশ্য রশ্মি। ইউভি রশ্মি দেখতে পাস? ইউভি রশ্মি অদৃশ্য রশ্মি। আমরা এই সাদা আলোটা দেখতে পাচ্ছি, লাল আলো দেখতে পাচ্ছি, তাই না? তো ভিজিবল রে গুলো আমরা দেখতে পাই, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি না। বেগুনি থেকে শুরু করে রেড, এই যে রেঞ্জটা, ভিভ জিওর পড়েছি আমরা, বেনিয়া সহকলা। তো এই যে বেনিয়া সহকলা 7টা কালার, এই রেঞ্জটার মধ্যে আমরা পড়তে মানে দেখতে পাই। এর বাইরে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। বোঝা গেছে নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? তো ওই এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে এবং সেটা ফটোগ্রাফিক প্লেটের উপরে ধাক্কা দিয়ে কিছু একটা ছবি টাইপের তৈরি করছে। তো ধীরে ধীরে সেখান থেকে বোঝা গেল ওই যে অদৃশ্য রশ্মিটা নির্গত হচ্ছে, সেই অদৃশ্য রশ্মিটা বেকারেল নাম দিয়েছিলেন বেকারেল রশ্মি। কি নাম দিয়েছিলেন? বেকারেল রশ্মি। বেকারেল রশ্মি। পরবর্তীকালে এই বেকারেল রশ্মি এরই নাম হয়ে গেছে তেজস্ক্রিয় রশ্মি। এই বেকারেল রশ্মিটাকেই পরবর্তীকালে নাম দেওয়া হয়েছে তেজস্ক্রিয় রশ্মি। হেনরি বেকারেল যে ইউরেনিয়াম গঠিত লবণটা দেখেছিলেন তার নাম হচ্ছে পটাশিয়াম ইউরেনিল সালফেট। কি বললাম? পটাশিয়াম ইউরেনিল সালফেট। সংকেত হচ্ছে K2SO4 UO2SO4। শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। পটাশিয়াম বইয়ে আছে, পটাশিয়াম ইউরেনিল ইউরেনিল সালফেট। ইউরেনিয়ামের এই লবণটা থেকে, সালফেট লবণটা থেকে সবার প্রথমে এক ধরনের অদৃশ্য রশ্মির খোঁজ পাওয়া যায় যার নাম ছিল বেকারেল রশ্মি। পরবর্তীকালে এই বেকারেল রশ্মির নাম হয়ে গেল তেজস্ক্রিয় রশ্মি, রেডিও অ্যাক্টিভ রে। বোঝা যাচ্ছে? তেজস্ক্রিয় রশ্মির আবিষ্কার বোঝা গেল নিশ্চয়ই? ওকে। তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয়তা কাকে বলে? রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে? তেজস্ক্রিয়তা মানে কি? কিছু ভারী মৌল আছে। ভারী মৌল মানে, মৌলের নাম তো শুনেছিস তোরা, হাইড্রোজেন থেকে শুরু করে টোটাল কতগুলো মৌল আছে রে আমাদের? 118টা টোটাল মৌল আছে, তাই না? তো ভারী যে মৌলগুলো আছে, ভারী মৌল বলতে যাদের পারমাণবিক ভর তুলনামূলকভাবে বেশি, যেমন ইউরেনিয়াম 238,
ঠিক আছে, থোরিয়াম 234। তো এই সমস্ত ভারী মৌলগুলো যারা রয়েছে, সেই সমস্ত মৌলগুলোর নিউট্রন বাই প্রোটন রেশিও, কি বলছি আমি, নিউট্রন বাই প্রোটন রেশিও, নিউট্রন বাই প্রোটন মানে নিউট্রন সংখ্যা আর প্রোটন প্রোটন সংখ্যা, এই রেশিওটা যদি 1.52 বেশি হয়, ভারী মৌলগুলোর ক্ষেত্রে সাধারণত এইটা হয়। ঠিক আছে, নিউট্রন সংখ্যা বাই প্রোটন সংখ্যা অনুপাতটা সাধারণত কি হয়, 1.52 এর বেশি হয়। এই সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে কি হয়, এদের নিউক্লিয়াসটা আনস্টেবল হয়, মানে স্টেবল না। এই নিউক্লিয়াস কি করে, নিজের ভেতর থেকে অবিরাম স্বতঃস্ফূর্তভাবে এবং দীর্ঘ সময় ধরে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত করে। এক ধরনের রশ্মি না, 3 ধরনের অদৃশ্য রশ্মি নির্গত করে। এই রশ্মিগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। আর এই ঘটনাটাকে বলি আমরা তেজস্ক্রিয়তা। যে মৌলের মধ্যে এই ঘটনা দেখা যায় সেই মৌলগুলোকে বলি তেজস্ক্রিয় মৌল। বোঝা যাচ্ছে? আমি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, আমি একটা তেজস্ক্রিয় মৌল। আমার ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা আনস্টেবল। সেই নিউক্লিয়াস থেকে অনবরত এক ধরনের রে নির্গত হচ্ছে, 3 ধরনের রে নির্গত হচ্ছে। এই রে গুলোকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রে, তেজস্ক্রিয় রশ্মি। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আর আমি হলাম তেজস্ক্রিয় মৌল। বোঝা যাচ্ছে? 3টে টার্ম ক্লিয়ার হলো তো? প্রায় একই রকমের লাগে শুনতে, সেই জন্য ক্লিয়ার করে দিলাম। রেডিও অ্যাক্টিভিটি বুঝে গেলি তাহলে। এই যে তেজস্ক্রিয়তা ঘটনাটা ঘটছে, এই তেজস্ক্রিয়তার 3টে রশ্মির নাম আমি তোদেরকে বলেছি। আলফা বলিনি এখনো, 3টে রশ্মির কথা তোদেরকে বলেছি। এই 3টে রশ্মির মধ্যে একটা রশ্মির নাম হচ্ছে আলফা রশ্মি, সেকেন্ডটা হচ্ছে বিটা রশ্মি, অ্যান্ড থার্ড হচ্ছে গামা রশ্মি। তোকে এই 3টা রশ্মির সম্পর্কে পরিচয় নিতে হবে। এই 3টা রশ্মি সম্পর্কেই তোকে জানতে হবে, আলফা, বিটা আর গামা। আমি একটা চার্টের আকারে এদের সম্পূর্ণ ইনফরমেশনটা লিখে দিচ্ছি, যে আলফা, বিটা, গামা এদের আধান কি হবে, ভর কি হবে, ঠিক আছে? তারপরে কার ভেদন ক্ষমতা বেশি, কার আয়নন ক্ষমতা বেশি, সংকেতগুলো কেমন, মানে কিভাবে ওদেরকে চিহ্নিত করা হয়, এই সমস্ত জিনিসগুলো আমি লিখে দিচ্ছি। আলফা রে বললাম প্রথমত, আলফা রশ্মি। তারপরে বললাম বিটা রশ্মি। তারপরে বললাম গামা রশ্মি, তাই না? আচ্ছা, আলফা রশ্মি মন দিয়ে শুনবি। আলফা রশ্মির সংকেত হচ্ছে এরকম, 2 হিলিয়াম 4+2। হিলিয়াম লিখেছি, খেয়াল রাখবি। একটা হিলিয়াম পরমাণু থেকে যদি 2টো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেটাই হচ্ছে আলফা কণা, আলফা রশ্মি। বোঝাতে পারছি আমি কি বললাম? একটা হিলিয়াম পরমাণু থেকে যদি 2টো ইলেকট্রন বেরিয়ে যায়, দেখ 2টো ইলেকট্রন বের করে দিয়েছি, +2, 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে সে হয়ে গেল আলফা কণা। মানে আলফা কণা ওই চার্জ যুক্ত হিলিয়াম ছাড়া আর কিছুই না। বোঝা গেছে? যদি 2টো ইলেকট্রন আমি আলফা কণাকে দিয়ে দিই, ও পুরোপুরি হিলিয়ামে কনভার্ট হয়ে গেল। বুঝতে পেরেছিস? আচ্ছা, বিটা, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন ছাড়া আর কিছুই না। বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন, -E0। এইভাবে চিহ্নিত করা হয়, যেভাবে চিহ্নিত করা হয় আমি লিখে দিচ্ছি তোদেরকে, ঠিক আছে? তাহলে বিটা কণা মানে কি? বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন। এখন তোদের মনে প্রশ্ন আসছে না, আমি পড়ছি নিউক্লিয়াসের ভেতরের ঘটনা নিয়ে, আর পড়ছি আবার ইলেকট্রন, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কি করে বেরিয়ে আসতে পারে? প্রশ্ন আসছে মনে? ইলেকট্রনগুলো কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে থাকে। আর তেজস্ক্রিয়তা কি? নিউক্লিয়াস থেকে ঘটছে। তাহলে নিউক্লিয়াসের ভেতর থেকে আবার ইলেকট্রন কি করে বেরিয়ে আসে? মনে হচ্ছে তো? এক্সপ্লেন করব। গামা রশ্মি, গামা রশ্মিকে গামা দিয়েই চিহ্নিত করা হয়। গামা কোনো চার্জ পার্টিকেল নয়। এই যেমন পজিটিভ চার্জ পার্টিকেল, এই নেগেটিভ চার্জ পার্টিকেল, এর কোনো আধান নেই, ঠিক আছে? এই ধনাত্মক আধানগ্রস্ত, এটা ঋণাত্মক আধানগ্রস্ত, আর এটা আধানহীন, কোনো চার্জ নেই এর মধ্যে। ক্লিয়ার করাতে পেরেছি আমি? মনে থেকে যাবে গামা রশ্মি আধানহীন। আচ্ছা, যদি ভরের কথা বলি, শুনে নে। ভর, আলফা রশ্মির ভর, আলফা রশ্মির ভর হচ্ছে প্রোটনের 4 গুণ। কার 4 গুণ? প্রোটনের 4 গুণ। আলফা রশ্মির ভর প্রোটনের 4 গুণ, 4 MP লিখে দিলাম, বুঝে যাবি। মাস অফ প্রোটনের 4 গুণ। বিটা রশ্মির ভর হচ্ছে একটা ইলেকট্রনের ভরের সমান, একটা ইলেকট্রনের ভরের সমান। ইলেকট্রনের ভর কারো মনে আছে? তো ওটা কম্পারিজন করছিস যে 1836 গুণ, এর থেকে ওর বেশি। ইলেকট্রনের ভর ছিল 9.11 10⁻³ ঠিক আছে? যদি না মুখস্থ থাকে এখন করে নে। 9.1 10⁻³ কেজিতে বলেছি। প্রোটনের ভর কারো মুখস্থ আছে? 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি ছিল। এটা ছিল প্রোটনের ভর। হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিবি, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই। তাহলে তোকে মনে রাখতে হবে কি, জাস্ট 4 MP।
ওকে, নেক্সট, গামা রশ্মির ভর হচ্ছে শূন্য। গামা রশ্মির কোনো ভর নেই। গামা রশ্মি হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি? এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তরঙ্গের তো কোনো ভর নেই, আধানও নেই, তাহলে এটা হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বল, এই তিনটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে সবার? ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আধান নিয়ে তো বললাম, আধানের নেচার তো বলেছি, এবার আধানের মান, এর আধান কত, ওর আধান কত, পজিটিভ আধান এইটুকু বুঝে গেছিস, কিন্তু কত? এর আধানটা হচ্ছে 2 একক। এর আধানটা কত? 2 একক। আর 1 একক মানে হচ্ছে একটা ইলেকট্রনের আধান। ঠিক আছে, একটা ইলেকট্রনের আধানকে 1 একক ধরা হয়, তার মাল্টিপল করে করে আমরা 2 একক, 3 একক, 4 একক এরকম ভাবে বলি। একটা ইলেকট্রনের আধান কত হয়? একটা ইলেকট্রনের আধান হয় 1.6 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিবি, 3.2 হয়ে যাবে, 10⁻⁻19 কুলম্ব। মুখস্থ করতে হবে ডেটাগুলো, এই কারণেই আমি করে দিচ্ছি, আননেসেসারি নয় এগুলো। তাহলে একটা আলফা রশ্মির আধান কি হবে? ইলেকট্রনের আধানের ডবল বা 2 একক, সোজা ভাষায়। বিটা রশ্মির আধান কি হবে? বিটা রশ্মির আধান হবে 1 একক। ঠিক আছে, বিটা রশ্মির আধান হবে 1 একক, কিন্তু মাইনাসে হবে, তাহলে -1.6 10⁻⁻19 কুলম্ব, কারণ ঋণাত্মক আধান আছে এটা, সেই জন্য নেগেটিভ। তো বিটা কণা ইলেকট্রন ছাড়া আর কিছুই নয়, বিটা কণা হচ্ছে ইলেকট্রন, সোজা ভাষায় বিটা কণা কি? ইলেকট্রন। তবে এই ইলেকট্রনটা বাইরের কক্ষপথের ইলেকট্রন নয়, কোথা থেকে আসছে এক্সপ্লেন হয়ে যাবে। আচ্ছা, গামা রশ্মির আধানের মান তো শূন্য, তাই না? গামা রশ্মির আধানের মান শূন্য, কোনো আধানই নেই এর। এতদূর ক্লিয়ার হয়ে গেছে সবার? এবার শোন, ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা মানে কি রে? ভেদ করে যাওয়ার ক্ষমতা, তাই না? ভেদ করে যাওয়ার ক্ষমতাকে ভেদন ক্ষমতা বলবো। ধর আমার উপরে কেউ এখান থেকে লাল লাইট চালাচ্ছিস, লেজার লাইট নিয়ে নিছিস লাল, এদিক দিয়ে দেখা যাবে, পেছন দিয়ে যাবে না, তাই না? কিন্তু এখানে যদি কি এক্স রশ্মি ধরে, পেছনে কিন্তু এক্স রশ্মি চলে যাবে। ফটোগ্রাফিক প্লেট থাকলে আমি চোখে দেখতে পাবো না, বাট ফটোগ্রাফিক প্লেটটা বুঝে যাবে যে এক্স রশ্মি বাইরে বেরিয়ে গেছে। বুঝতে পারছিস? তাহলে এক্স রশ্মি আমাকে ভেদ করে চলে গেল, কিন্তু ভিজিবল রে সেটা কিন্তু আমাকে ভেদ করে যেতে পারলো না, তাই তো? তাহলে ভেদন ক্ষমতা কার বেশি, এক্স রশ্মি না ভিজিবল রে? এক্স রশ্মির ভেদন ক্ষমতা বেশি। মাথায় ঢুকলো? এক্স রশ্মি কিন্তু হাড় ভেদ করে যেতে পারে না, সেই কারণে তো হাড়ের ছবিটা তোলে। হাড় কোনো জায়গায় ফাটা থাকতে গেলে তার মধ্যে দিয়ে চলে যায়, ছবিটা উঠে যায়, বুঝে যাই আমরা। তো এই ধর্মটাকে কাজে লাগানো হয়। তাহলে ভেদন ক্ষমতা নিশ্চয়ই বুঝে গেছিস। এবার ভেদন ক্ষমতা কার সব থেকে বেশি? মনে রাখবি, গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এই কোনো পার্টিকেলই না, এরা পার্টিকেল। তুই এরকম ভাবে মনে রাখ, এরা পার্টিকেল। এরা যখন যাবে ধাক্কা খাবে, ওর তো পার্টিকেলই নেই, ওর ধাক্কা খাওয়ার কোনো ব্যাপারই নেই। তাহলে ওর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, সবকিছু ভেদ করে চলে যাবে। ওর থেকে ভেদন ক্ষমতা এর একটু কম, তার থেকে এটা আরো কম। তাহলে ভেদন ক্ষমতার ক্রম যদি এরকম বলি, ধর এরটা বলে দিলাম এক্স এক্স একক, তাহলে ওরটা হবে হচ্ছে 100 এক্স একক। ঠিক আছে, এরটা হবে হচ্ছে 10,000 এক্স একক। মানে একটা কম্পারিজন আমি করে দিলাম, ওর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, এর তুলনামূলক কম, এরটা আরো কম। বোঝাতে পারলাম? আচ্ছা, আয়নন ক্ষমতা। আয়নন ক্ষমতা মানে কি রে, বলতে পারবি? আয়নিত হওয়ার ক্ষমতা। ধর এই গ্যাস, এই ঘরটা হচ্ছে একটা গ্যাস চেম্বার। ঠিক আছে, এই ঘরটা হচ্ছে এরকম একটা গ্যাস চেম্বার। এর মধ্যে অণু পরমাণু আছে গ্যাসের। আমি এদিক থেকে রশ্মি পাঠালাম, তাহলে এর মধ্যে যে অণু পরমাণুগুলো আছে তাদেরকে আয়নে পরিণত যদি করে দেয়, তাহলে সেটাকে বলা হবে যে আয়নন করা হলো। ঠিক আছে, এবার যে রশ্মি, তিনটার মধ্যে যে রশ্মি যত বেশি আয়নে কনভার্ট করে দিতে পারবে, তার আয়নন ক্ষমতা তত বেশি, তাই না? এবার তুই দেখ, গামা রশ্মি ভেদন ক্ষমতা বেশি, গামা রশ্মি ভেদ করে চলে যাবে সবকিছু, তাহলে ওই নিশ্চয়ই আয়নিত করতে পারবে না অত সহজে। তাহলে আয়নিত করতে পারবে সহজে কে? আলফা রশ্মি। যে বেশি কোলাইড হবে, বেশি ধাক্কাধাক্কি করবে, সেই বেশি পরিমাণে আয়নিত করবে। মনে থাকবে তো? তাহলে আয়নন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে এর। তাহলে আমি কম্পারিজন করার জন্য একে বলে দিলাম 10,000 ওয়াই, একে বলে দিলাম তুলনামূলকভাবে কম 100 ওয়াই, আর এরটা হচ্ছে ওয়াই। জাস্ট কম্পারিজনটা বুঝতে পারলি তো আমি কি বলতে চাইছি? এখানে তুই ক্রম অনুসারে বলবি, কার বেশি কার কম, নাম্বার দিয়ে বলবি না। ক্লিয়ার হলো? তাহলে আলফা, বিটা, গামা এই তিনটে রশ্মির ধর্ম আরেকবার রিকল করে নিই প্রথম থেকে। আলফা রশ্মিকে আমরা কিভাবে চিহ্নিত করব? 2 হিলিয়াম 4, মাথায় 2+। বিটা রশ্মিকে কিভাবে চিহ্নিত করব? -1 E0। ঠিক আছে, মানে -1 চার্জ বোঝানোর জন্য। আর গামা রশ্মিকে জাস্ট গামা। ওকে। আলফা রশ্মির আধান হচ্ছে ধনাত্মক, আলফা রশ্মির আধান ধনাত্মক এবং 2 একক। 2 একক বলতে দুটো ইলেকট্রনের আধানের সমান। বিটা রশ্মি ঋণাত্মক এবং 1 একক, মানে একটা ইলেকট্রনের আধানের সমান। গামা রশ্মির আধান শূন্য। ক্লিয়ার হয়ে গেছে? আলফা রশ্মির ভর 4 গুণ, কার 4 গুণ? প্রোটনের 4 গুণ, 4 MP। একটা প্রোটনের ভর কত?
1.6725 10⁻⁻27 কেজি। ঠিক আছে, বিটা মানে ইলেকট্রন, তাহলে বিটার ভর ইলেকট্রনের ভর 9.1 বা 1 ইন্টু 10⁻⁻31 কেজি। ক্লিয়ার? গামা রশ্মির কোনো ভর নেই, গামা হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এর শক্তি সব থেকে বেশি। মনে রাখবি গামা রশ্মি হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। কি বললাম? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তরঙ্গ দৈর্ঘ্য যদি ক্ষুদ্র হয় তাহলে কম্পাঙ্ক বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে কম্পাঙ্ক বেশি হবে, আর কম্পাঙ্ক বেশি মানে এনার্জি বেশি, এনার্জি বেশি, ভেদন ক্ষমতা বেশি, ভেদ করে চলে যাবে, শক্তি বেশি। বোঝাতে পারছি আমি কি বললাম? তাহলে তোকে যদি জিজ্ঞাসা করা হয় গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র নাকি বৃহৎ? ক্ষুদ্র। ঠিক আছে, কম্পাঙ্ক ক্ষুদ্র না বৃহৎ? কম্পাঙ্ক বৃহৎ, কম্পাঙ্কের মান অনেক বেশি। ওকে, আর কি ছুটে গেল এখানে? ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা ক্লিয়ার হয়ে গেছে, আর ছুটে নিয়ে গেলো। বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই? তো এই হচ্ছে তিন ধরনের রশ্মি। এবার আমি তোদেরকে বলেছিলাম যে তেজস্ক্রিয় মৌল মানেই হচ্ছে ভারী মৌলগুলো, তাই না? যাদের ক্ষেত্রে নিউটন বাই প্রোটন রেশিও 1.52 বা তার বেশি হবে, তাই না? নিউটন বাই প্রোটন রেশিও 1.52 বা তার বেশি হবে, তারা তেজস্ক্রিয় মৌল। কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু হালকা মৌলগুলোই রয়েছে যারা তেজস্ক্রিয়। তুই নাম শুনে এসেছিস, আমি বলছি। কার্বন 14 আইসোটোপ নাম শুনেছিস? কার্বন 14 আইসোটোপ, হ্যাঁ, দেখ এটা কিন্তু হালকা মৌল, কিন্তু কার্বনের এই আইসোটোপটা তেজস্ক্রিয়। ঠিক আছে, পটাশিয়ামের তো 39 হয় মাথায়, কিন্তু পটাশিয়ামের যে 40 যেটা হয়, 19K40 পটাশিয়াম যেটা হয়, ওটা তেজস্ক্রিয়। ঠিক আছে, ওটা তেজস্ক্রিয়। ভ্যানাডিয়ামের ঠিক আমার মনে পড়ছে না, এখানে 23 ছিল না কি ছিল, ভ্যানাডিয়াম 2350, ভ্যানাডিয়াম হচ্ছে 2350, এই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এরকম বেশ কয়েকটা মৌল আছে যারা তেজস্ক্রিয় মৌল। বুঝতে পেরেছিস নিশ্চয়ই? আমি বইটা দাগিয়ে দিচ্ছি পরে তোদেরকে। ক্লিয়ার হলো বিষয়টা? বল, ব্যতিক্রম কয়েকটা মৌলের নাম মনে রাখতে পারবি তো, যে ভারী না হওয়া সত্ত্বেও এরা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। কার্বন, পটাশিয়াম, ফসফরাস আছে, ফসফরাস। ঠিক আছে, ফসফরাস হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল, মানে ফসফরাসের আইসোটোপ, সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। ক্লিয়ার? সহজ ভাষায় মনে রাখবি, ইউরেনিয়ামত্তর মৌল, ইউরেনিয়ামত্তর মৌল কাদের বলে? ইউরেনিয়ামত্তর মানে ইউরেনিয়াম উত্তর, উত্তর মানে কি রে? পরে। উত্তর মানে পরে, পূর্বপদ উত্তর পদ পড়েছিলি না ম্যাথামেটিক্সে? তো উত্তর মানে পরে, ইউরেনিয়ামত্তর মানে ইউরেনিয়ামের পরবর্তী। তো ইউরেনিয়ামের পরবর্তী যে সমস্ত মৌলগুলো রয়েছে সবাই তেজস্ক্রিয়, ইউরেনিয়ামের পরবর্তী যত মৌল রয়েছে সবাই তেজস্ক্রিয়। ক্লিয়ার? মাথায় থাকবে, ইউরেনিয়ামত্তর মৌল মানেই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আশা করি বোঝাতে পেরে গেছি তোদের। এবার শোন তেজস্ক্রিয়তার কিছু বৈশিষ্ট্য, আমি মুখে মুখেই বলে দিচ্ছি, তোরা বইটা খোল। তেজস্ক্রিয়তার কিছু বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে কি? অটোমেটিক, নিজে থেকে। আমি গিয়ে বলবো যে রেডিও অ্যাক্টিভ হও তারপরে হবে, তা নাই, ও নিজে থেকে অনবরত হতে থাকবে। তাহলে তেজস্ক্রিয়তা হচ্ছে স্বতঃস্ফূর্ত, বিরামহীন, রেস্ট করবে না যে দুদিন হলো তারপরে একদিন রেস্ট করে 3 দিন, এরকম নয়, অনবরত চলবে। তাহলে বিরামহীন যতদিন না শেষ হবে। ঠিক আছে, তারপরে কি আছে? এটা বাহ্যিক চাপ, বাহ্যিক তাপ, এই সব কিছুর উপর ডিপেন্ড করে না, এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, ওটাও নিজস্ব প্রপার্টি, এই সব জিনিসের উপর ডিপেন্ড করে না। তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা, স্টার করে দে পয়েন্টটাকে। তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা, মানে বাইরের ইলেকট্রন মহলের সাথে তেজস্ক্রিয়তার কোনো সম্পর্কই নেই। তোকে পরীক্ষাতে এই প্রশ্নটাও দেবে যে ব্যাখ্যা করো তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয়াস জনিত ঘটনা। তুই ব্যাখ্যা করবি কি করে? তুই এরকম ভাবে ব্যাখ্যা করবি যে একটা তেজস্ক্রিয় মৌল, ধর আমি ইউরেনিয়াম নিয়ে নিলাম, ইউরেনিয়ামের 50 গ্রাম ইউরেনিয়াম নিয়ে নিয়েছি, পিওর ইউরেনিয়াম 50 গ্রাম। ঠিক আছে, ওর তেজস্ক্রিয়তা যে হারে হবে, তেজস্ক্রিয়তার হার যা হবে, 1 সেকেন্ডে যতগুলো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে, আমি যদি ইউরেনিয়ামের কোনো সল্ট নিয়ে নিই, কোনো লবণ নিয়ে নিই, ইউরেনিয়ামের সল্ট নেওয়া মানে কি রে? অন্য কারোর সাথে যুক্ত হয়ে গেছে। যেমন একটা এখানে একটা লিখেছিলাম, মিটিয়ে দিয়েছি, ইউরেনিল সালফেট লিখেছিলাম একটা, তাই না? পটাশিয়াম ইউরেনিল সালফেট। তাহলে ওখানে পটাশিয়াম যুক্ত হয়েছে, সালফেট যুক্ত হয়েছে, তাহলে ইউরেনিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রনগুলোর তো পরিবর্তন হয়ে গেছে, ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তুই যদি ওই সালফেটটাকে নিয়ে 50 গ্রাম ওই লবণটাকে নিয়ে তুই যদি এক্সপেরিমেন্ট করিস, তাহলে ফলাফলটা একই পাবি। এখানে যে হারে তেজস্ক্রিয়তা হচ্ছিল ওখানেও ঠিক সেই হারেই তেজস্ক্রিয়তা হবে। তাহলে ইলেকট্রনের গঠনের পরিবর্তনের জন্য তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হয়নি, তাই না? তার মানে এটা নিউক্লিয়াস জনিত ঘটনা, এটা নিউক্লিয়াসের পরিবর্তনের উপর ডিপেন্ড করে আছে। বোঝাতে পারলাম নিশ্চয়ই আমি? আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট শুনে রাখ, যে কোনো তেজস্ক্রিয় মৌল বিঘটিত হতে 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 শেষ পর্যন্ত লেডে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? লেড, বাংলাতে বলি সীসা। কিসে কনভার্ট হয়? লেড বা সীসা। ঠিক আছে, লেড বা সীসা, এর সংকেতটা হচ্ছে পিবি, লেড বা সীসা,
সংকেতটা হচ্ছে পিবি, ঠিক আছে, এটাতে কনভার্ট হয়ে যায় শেষমেশ, এরপরে আর বিঘটন ঘটে না, মানে এটা সুস্থিত, ঠিক আছে। এ হচ্ছে সুস্থিত অবস্থা, যে কোনো তেজস্ক্রিয় মৌল সর্বশেষ অবস্থায় কোথায় পৌঁছাবে, লেডে পৌঁছাবে। বোঝা গেল? এবার শোন, এবার যে বিষয়গুলো একটা একটা করে বলি। এবার এই নিঃসরণগুলোকে পড়বো, যে আলফা রশ্মি বেরিয়ে গেলে নিউক্লিয়াসের পরিবর্তনটা কিভাবে হয়, বিটা রশ্মি বেরিয়ে গেলে নিউক্লিয়াসের পরিবর্তন কিভাবে হয়, গামা রশ্মি বেরিয়ে গেলে নিউক্লিয়াসের পরিবর্তন কিভাবে হয়। বুঝতে পারছিস? এই সমস্ত জিনিসগুলোকে এবার দেখবো আমরা। একটা আলফা রশ্মি বেরিয়ে গেলে ওর নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে যাবে, আর নিউক্লিয়াসের পরিবর্তন হওয়া মানে মৌলটাই পরিবর্তন হয়ে গেল। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? একটা মৌলের নিউক্লিয়াসই পরিবর্তন হয়ে গেল, নিউক্লিয়াসটাই তো তার পরিচয় ছিল, ওর প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যাটাই তো পরিচয় ছিল, সেই যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ওই মৌলটার ওই মৌল নাই। বোঝা গেল? ধর আমি মানুষ, আমার হাত পা ঠ্যাং দুটা চোখ একটা নাক এসব আছে, আমার পিছনে কেউ একটা লেজ লাগিয়ে দিল, আমি আর মানুষ থাকলাম না, আমার ধর্মটাই চেঞ্জ করে দিল, যা ধর্ম ছিল, কি হয়ে গেলাম আমি? হনুমান হয়ে গেলাম। তো সেম টাইপের জিনিসটা, আলফা কণা নিঃসরণ, আলফা কণা নিঃসরণ, একটা আলফা কণা যদি বেরিয়ে যায়, ধরে নে একটা মৌলকে আমি এরকম ভাবে রিপ্রেজেন্ট করছি, এক্স লিখে দিলাম, এটা ইউরেনিয়াম, থোরিয়াম, প্রোট্যাক্টিয়াম, যে কোনো একটা মৌল তুই ভাবতে পারিস, তেজস্ক্রিয় মৌল, তার পরমাণু ক্রমাঙ্ক হলো জেড, আর ভর সংখ্যা হলো এ। আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, জেড মানে পরমাণু ক্রমাঙ্ক, মানে প্রোটন সংখ্যা, আর উপরে এ মানে ভর সংখ্যা। ভর সংখ্যার মধ্যে কি কি থাকে রে? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, তাই না? তার মানে এর মধ্যে প্রোটন প্লাস নিউট্রন আছে। বলতে পারবি এই মৌলটার নিউট্রন সংখ্যা কত? এ মাইনাস জেড, ভেরি গুড, এ মাইনাস জেড, মানে এটা থেকে মাইনাস করতে হবে, তাহলে তাহলে নিউট্রন সংখ্যাটা পেয়ে যাবো, তাই না? ধর এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, একটা আলফা কণা বেরিয়ে গেল, তাহলে আমি এখানে একটা আলফা কণাকে লিখে দিই। একটা আলফা কণা মানে কি রে? এরকম তো, একটা আলফা কণা মানে এরকম, একটা আলফা কণা বেরিয়ে গেল, তাহলে আলফা কণার মানে কি, এখানে দেখ 2 একক প্রোটন নিয়ে বেরিয়ে গেছে, তাহলে এর প্রোটন সংখ্যা 2 একক কমে গেছে, তাহলে এটা এখন আর জেড না, এটা হয়ে গেছে Z-2। ওপরে দেখ ভর সংখ্যা 4 নিয়ে বেরিয়ে গেছে, তাহলে এর ভর সংখ্যা 4 একক কমে গেছে, তাহলে ওপরে হবে A-4, তাহলে মৌলটার এক্স হয় নাই, মৌলটা কি হয়ে গেছে, ওয়াই ধরে নিলাম, কিছু একটা মৌল ওয়াই চেঞ্জ হয়ে গেছে। বোঝাতে পারলাম আমি কি করলাম? একটা একটা যদি আলফা কণা বেরিয়ে যায়, তাহলে এইরকম ভাবে পরিবর্তন হবে। মোট কথা পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে, ভর সংখ্যা 4 একক কমবে, সোজা ভাষায়। তোকে যে এইটা নাও লিখে দিতে পারে, তোকে এখানে জাস্ট একটা আলফা লিখে দিতে পারে, এরকম ভাবে তুই বুঝিয়ে যাবি, একটা আলফা লিখেছে মানে তুই সংকেত জানিস। একটা এক্সাম্পল দিই, ধর ইউরেনিয়াম দিলাম 92 238, ধর এক্সাম্পল একটা, তাহলে এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, কি করবো তাহলে? এখানে 92 থেকে বেরিয়ে গেলে এটা 90 হবে, আর 238 থেকে কত হবে রে? 234, থোরিয়াম হয়ে গেল। 90 কার হয়? থোরিয়ামের হয়। ঠিক আছে, তুই করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে তোর, এটা তোর ধর মুখস্থ যে 90 থোরিয়াম হয়, করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে যে কার কোনটা কি হয়। দুই একটাই আছে, তোদেরকে পড়তে হবে, থোরিয়াম, প্রোটাক্টিয়াম, রেডিয়াম আর ইউরেনিয়াম, এই কয়েকটাই করতে হবে। বোঝাতে পারলাম কিনা বল? তাহলে আলফা কণা নিঃসরণ হতে গেলে এই ঘটনাটা ঘটবে। এবার বিটা কণা নিঃসরণ দেখ, একটা বিটা কণা যদি নিঃসরিত হয়, বিটা কণা নিঃসরণ, এখানে কি ঘটেছে বলতো? এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে সংখ্যাগুলো কিন্তু সমান আছে, এখানে যেমন জেড আছে, এখানেও দেখ টোটালে জেড আছে, Z-2 + 2 কি হবে? জেড। এই ব্যালেন্সিংটা কিন্তু ঠিক রাখতে হবে। ওপরে এ আছে, এখানেও দেখ এ আছে টোটালে, এর মাথারটাকে আবার নিয়ে নিস না, এটা আয়ন বোঝাচ্ছে, চার্জ বোঝাচ্ছে, যে দুটো ইলেকট্রন বর্জন করেছে, +2, ওটা নয়, 4 আর A-4 কত হবে? এ হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু সিমিলার রাখতে হচ্ছে, এই কনসেপ্টটাকে বারবার কাজে লাগাবি বিভিন্ন জায়গাতে, আর এটাকে দিয়ে তোদের এখান থেকে প্রবলেম দেয়, খুব জটিল প্রবলেম এটা, সহজেই করতে পারবি। একটা বিটা কণা নিঃসরণ শোন, ধর এরকম একটা মৌল নিয়ে নিয়েছি আমি, এখান থেকে একটা বিটা কণা বেরিয়ে গেল, তো একটা বিটা কণাকে বিটাও লিখতে পারি, আবার এরকমও লিখতে পারি, তাই না? এটা যদি বেরিয়ে যায়, তুই খেয়াল করে দেখ, এখান থেকে একটা নিয়ে বেরায়নি, কিন্তু মাইনাস হয়েছে, এখানে কি হয়েছে? -1 হয়েছে, 1 লিখিনি আমি, শুধু -1 লিখেছি। তাহলে তোকে যদি ব্যালেন্সিং করতে হয়, তাহলে এখানে কি করতে হবে? Z+1 করতে হবে, তবেই টোটালে জেড হচ্ছে, দেখ বুঝতে পারছিস কিনা আমি কি বললাম? Z+1 -1 তবেই তো জেড হবে, তাই না? আর উপরে এ আছে, এখানে কি 0, মানে এর পরিবর্তন হয়নি। বোঝাতে পারলাম মৌলটা কি হলো? তাহলে এই বিটা কণা নিঃসরণের ক্ষেত্রে মৌলটার পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যাচ্ছে, উল্টো 1 একক বেড়ে যাচ্ছে, ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে না।
তার মানে এরা একে অপরের আইসোবার। মনে পড়ছে কিনা? আইসোবার কাকে বলে? ভর সংখ্যা সমান। তাহলে এরা একে অপরের আইসোবার। ঠিক আছে, এরা একে অপরের আইসোটোপ। আবার বলে দিচ্ছি আইসোটোপ। আমি যা বলবো তাই বলবি? কি করে আইসোটোপ হলো? জেড জেড আছে এখানে, পরমাণু ক্রমাঙ্ক সেম হয় না। দেখিস, ফ্লোতে ফ্লোতে আমি ভুল করে দিলাম তোদেরকে। আইসোটোপের ক্ষেত্রে কি হয়? পরমাণু ক্রমাঙ্ক সেম হয়। সেম নাই তো, ওটার সাথে এটাকে মিলাতে যাবি না। ঠিক আছে, যাই হোক। তা একটা এক্সাম্পল বই থেকে দেখে নিবি, তোরা এবার বুঝতে পারছিস তো? যে কোনো একটা মৌল দিয়ে তুই এক্সাম্পল আকারে দেখে নিতে পারবি। তোকে এইখানে এইটা না দিয়ে এরকম ভাবে বিটাও লিখে দিতে পারে, তাই না? একটা করে কিন্তু বইয়ে এক্সাম্পল দেওয়া আছে, একটা করে অবশ্যই মুখস্থ করবি। আর বইয়েরটাই করবি, ওটাই আসবে যদি পরীক্ষায় আসে তো। বিটা কণা নিঃসরণের এক্সাম্পল তুই তার এটা দিতে যাবি না, এক্সাম্পল ওই থোরিয়াম, প্রোটাক্টিয়াম, ইউরেনিয়াম ওগুলো দিয়ে দিবি। ঠিক আছে, আচ্ছা। তারপরে শোন, গামা কণা নিঃসরণ। গামা কণা হয় না, গামা নিঃসরণ। গামা ধর কণা নয়, গামা নিঃসরণ। তো গামা নিঃসরণের ক্ষেত্রে কি হবে? এই একটা মৌল, ঠিক আছে, এখান থেকে যদি গামা রশ্মি বেরিয়ে যায়, গামা রশ্মি যদি বেরায়, তাহলে মৌলটার কোনো চেঞ্জ হবে না, কোনো চার্জ নাই, কোনো কিছুই নেই। তাহলে মৌলটা ওটাই থাকবে, জেড এ ওটাই থাকবে। শুধু স্টার করে দিবি এখানে, মানে এক্সাইটেড হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। এনার্জি বের করে দিয়েছে মানে এক্সাইটেড হয়ে গেছে ও। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? যখন গামা রশ্মি বেরিয়ে যাবে, মৌল ওটাই থাকবে, মৌলের কোনো পরিবর্তন হবে না, শুধু এক্সাইটেড হয়ে যাবে। তাহলে একটা তেজস্ক্রিয় মৌল থেকে কত ধরনের রশ্মি নির্গত হতে পারে? 3 ধরনের। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, 3 ধরনের রশ্মি নির্গত হতে পারে। বোঝা গেল? আমি একটা প্রবলেম দিই শোন। আমি তোকে বললাম যে ইউরেনিয়াম, একটা প্রশ্ন দিচ্ছি, কোশ্চেন। তোকে বললাম ইউরেনিয়াম 92 টু 238, এখান থেকে দুটো আলফা ও 3টা বিটা কণা বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে যে মৌলটা তৈরি হবে তার পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা কি হবে? মানে পরমাণু ক্রমাঙ্ক মানে জেড কত হবে, আর ভর সংখ্যা মানে এ কত হবে? বলতে পারবি? বলতে পারবি? একটু চেষ্টা কর, খাতা খোল। মুখে মুখে পারবি না, ভুলে যাবে। কোনটা 91 হবে? জেড, জেড 91 হবে। আর এ 234 হবে। কর দেখি বাকিরা এটা ঠিক বললো না ভুল বললো, একটু মিলিয়ে নিবি সবাই। দেখ তো, দুটো আলফা বেরিয়েছে আর 3টা বিটা বেরিয়েছে। ঠিক না ভুল একটু দেখে নে। যে যেমন আমি করি শোন, কিভাবে অঙ্কটা করবি সে তো বের করে নিতে পারবি, বুঝতে পেরেছি। 31 আর 234 বললি, মিলাচ্ছি। তুই বললি 230। দেখ, দুটো আলফা বেরাচ্ছে, হ্যাঁ। যদি দুটো আলফা বেরায়, তাহলে একটা আলফার জন্য পরমাণু ক্রমাঙ্ক কত কমে? 2 কমে। দুটোর জন্য কত কমবে? 4 কমবে। তার মানে যে জেডটা তৈরি হবে সেটা অ্যাকচুয়ালি 92 হবে না, 92 থেকে কমবে। কত কমবে? 2 ইন্টু 2 কমবে। বল বুঝতে পারলি কিনা এটা? 2 ইন্টু 2 কমবে, দুটো আলফা কণার জন্য 2 2 করে কমে যাবে। হলো। আচ্ছা, বিটা কণা কটা বেরিয়েছে? 3টা। বিটা কণার জন্য কি হয়? 1 একক বেড়ে যায়। বিটা কণার জন্য 1 একক বেড়ে যায়, তাহলে যোগ হয়ে যাবে বিটা কণার জন্য। একটার জন্য 1 একক বাড়ে, তাহলে কটা বেরিয়েছে? 3টে। 3টের জন্য কত একক বাড়বে? 3 ইন্টু 1, 3 একক বাড়বে। তাহলে জেড এর মান কত হচ্ছে? -4 প্লাস 3। বুঝতে পারলি? 91 হচ্ছে না? 91। তাহলে এটা জেড এর মান ঠিক ছিল। এবার দেখ এর মানটা কি হবে, এ। আচ্ছা, এর মান এখানে খেয়াল কর, আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য এর মান 4 একক কমে যায়। কটা বেরিয়ে গেছে? দুটো। তাহলে 90 বলছি, 238 থেকে 2 ইন্টু 4 মাইনাস করতে হবে। একটার জন্য 4 একক কমে, তাহলে দুটোর জন্য 2 ইন্টু 4 কমবে। সুব্রত বুঝতে পারছিস? আচ্ছা, বিটা কণার জন্য কত কমে যায় রে? বিটা কণার জন্য কোনো পরিবর্তনই হয় না, 0 পরিবর্তন হয়। তুই যদি দেখাতে চাস তো এরকম কর, 3 ইন্টু 0, হয় না পরিবর্তন, বা করবি না কিছু। তাহলে বিটা কণার জন্য পরিবর্তনই হয়। 4 দুগুণে কত? 8। 238 থেকে মাইনাস করলে 230 হবে, 231 না, এটা হবে 230। বোঝাতে পেরে গেছি আমি? সবাই বুঝে গেছিস তো? পারবি করতে এরকম? তো এই টাইপের প্রবলেম এখান থেকে আসতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে। আমি আরেক ধরনের প্রবলেম করিয়ে দিচ্ছি, এটা করে নে। আরেকটা টাইপস করিয়ে দিচ্ছি, তোদের বইতেই আছে। বইতেই আছে, বই বের কর, পেজ নাম্বার 88 পেজ বের কর, 88 পেজ বের কর, 88। উদাহরণ 2 আছে, দেখ উদাহরণ 2, প্রশ্নটা একবার পড়ে নে।
একবার পড়ে নে। কি বললো যে তেজস্ক্রিয় মৌল আছে একটা ইউরেনিয়াম, যা আলফা আর বিটা কণার মিশ্রণে লেডে কনভার্ট হয়েছে পিবিতে, তাই না? লেডের সংকেত দেখে নে 82 206। এই পরিবর্তনে মোট কতগুলো আলফা কণা আর কতগুলো বিটা কণা নিঃসৃত হলো? প্রশ্ন ঘুরিয়ে দিল কিন্তু। আমরা আলফা বিটা নিঃসরণ করে দিয়েছিলাম, দিয়ে কি তৈরি হবে বলছিলাম। এবার তৈরি কি হবে বলে দিয়েছে, আলফা আর বিটার সংখ্যা বের করতে বলেছে। বুঝতে পারলি? তাহলে একটু বুদ্ধি খাটিয়ে এগাতে হবে। কি দেওয়া আছে দেখ, U92 238। এইখান থেকে আলফা কণাও বেরিয়েছে, বিটা কণাও বেরিয়েছে, আর তৈরি হয়েছে লেড 82 206। এটা তৈরি হয়েছে। এবার তুই কিভাবে করবি, কটা আলফা বেরালো কটা বিটা বেরালো? কারণ আলফার জন্য 2 2 করে কমতে থাকে, আর বিটার জন্য 1 1 করে বাড়তে থাকে। কম্বিনেশন তো বিভিন্ন রকমের হতে পারে। কি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? এর জন্য 2 2 করে কমবে আর 1 1 করে বাড়বে। তো কম্বিনেশন আমি অনেকগুলো তৈরি করতে পারি। বুঝতে পারলাম? তাহলে আমাকে এখন দেখতে হবে ভর সংখ্যায়। ভর সংখ্যা দেখাটা আগে বেটার হবে, তার কারণ বিটা কণার ক্ষেত্রে ভর সংখ্যার পরিবর্তন হয় না। ভর সংখ্যার পরিবর্তন শুধুমাত্র আলফা কণার ক্ষেত্রেই হয়, তাই তো? তাহলে ভর সংখ্যার যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তন থেকে আমি আলফা কণার সংখ্যাটা বের করে নিতে পারবো। ঢোকাতে পারলাম মাথায়? কি বললাম? ওপরে যে ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে সেটা কার জন্য হয়? শুধুমাত্র আলফা কণার জন্য। বিটা কণার জন্য কোনো পরিবর্তন হয় না। ভর সংখ্যার পরিবর্তন কত হয়েছে রে? 238 মাইনাস 206, কত পরিবর্তন হয়েছে? 32। এই যে ভর সংখ্যার পরিবর্তন 32 হয়েছে, একটা আলফা কণার জন্য ভর সংখ্যার পরিবর্তন কত হয়? একটা আলফা কণার জন্য ভর সংখ্যা 4 একক কমে যায়, তাই না? তার মানে 4 এর ক্ষেত্রে একটা হচ্ছে, এটাকে 4 দিয়ে ডিভাইড করে দে, কত হবে? 8। তার মানে 8টা আলফা কণা বেরিয়ে গেছে। বোঝাতে পারলাম? কোনো এক্স ওয়াই জেড ধরে করার দরকার নেই, বইয়ে যে করে দেওয়া আছে। কি করবি, একবারে সংখ্যা লিখে দিবি যে আলফা কণার সংখ্যা পরিবর্তন কত হলো ডিভাইডেড বাই 4। একটা আলফা কণার জন্য 4 হয়, 4 দিয়ে ডিভাইড করে দিলাম, কতগুলো আলফা কণা পেয়ে গেলাম, ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 8। হয়ে গেছে নিশ্চয়ই? এবার আলফা কণা যদি 8টা হয় তাহলে এখানে চলাই। আলফা কণা যদি 8টা হয় তাহলে বিটা কণার হিসাবটা করে নিতে পারবি। শোন এবার, 92 থেকে 82 হয়েছে। 92 থেকে 82 হয়েছে। আচ্ছা, 92 থেকে 8টা আলফা কণা বেরিয়ে গেছে, তার মানে কত কমেছে? 8 ইন্টু 2 কমেছে। একটা আলফা কণার জন্য পরমাণু ক্রমাঙ্ক কত কমে? 2 কমে। তাহলে 8টার জন্য কত কমেছে? 8 ইন্টু 2 কমেছে। মানে 8 দুগুণে কত? এটা 16। তাহলে 92 মাইনাস 16 বিয়োগ করলে কত হবে রে? 12 থেকে 6, 6 হয়ে গেল 2, 76। হওয়া উচিত কত? 76। হয়েছে কত? 82। তার মানে বাকিটা কার জন্য বেড়েছে? বিটা কণার জন্য বেড়েছে। 76 থেকে 82 কত ডিফারেন্স? কত? 4 2 6, 6 এর ডিফারেন্স। তার মানে বিটা কণা 6টা বেরিয়েছে, মানে 6টা বিটা কণা বেরিয়েছে, কারণ একটার জন্য 1 একক বেড়ে যায়। তাহলে এবার তুই লিখবি অতএব বিটা কণার সংখ্যা 82 মাইনাস 76, 6। মাথা ইউজ করতে পারবি তো? এরপরে প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে একটু করে, আবার ভুলে যাবি কটার ক্ষেত্রে, মানে কোনটার ক্ষেত্রে কটা বেরিয়ে যায়। ঠিক আছে? তো এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। এটা হলো সেকেন্ড টাইপ। এই চ্যাপ্টার থেকে, মানে এই তেজস্ক্রিয়তা থেকে এই দুই ধরনের প্রশ্নই হতে পারে। হয় তোকে আলফা বিটা বলে দিবে, সংখ্যা বের করো, আর না হয় সংখ্যা বলে দিবে, আলফা বিটার সংখ্যা বের করো। ঠিক আছে? এরকম টাইপের প্রশ্ন তোকে দেবে। এটা টুকে নে। আর কিছু বিষয় আছে আমি বলে দিই একটুখানি। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে সডি আর ফ্যাজানের একটা সূত্র পাবি। নাম দেওয়া হয়েছে সডি ও ফ্যাজানের সূত্র। আসলে তুই শিখে নিয়েছিস সূত্রটা। সডি আর ফ্যাজানের সূত্রটা কি? শোন, এই যে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে, একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য, এই দেখ, একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য পরমাণু ক্রমাঙ্কর কি পরিবর্তন হচ্ছে? 2 কমে যাচ্ছে। পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হচ্ছে? 2 কমে যাচ্ছে। ছেড়ে দে, পরে ঢুকবি। একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাচ্ছে, তাই না? এবার শোন, পর্যায় সারণীতে পড়া হয়নি, নেক্সট চ্যাপ্টারে আছে পড়বো। তো পর্যায় সারণী বলে একটা মানে পর্যায় সারণী একটা চার্ট আছে, সেই চার্টে মৌলগুলোর অবস্থান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী হয়। ঠিক আছে? পরমাণু ক্রমাঙ্ক 1 হতে গেলে সে 1 নম্বরে বসবে, 2 হতে গেলে 2 নম্বরে বসবে, 3 হতে গেলে 3 নম্বরে বসবে, সোজা ভাষায়। তো এর পরমাণু ক্রমাঙ্ক ছিল জেড, দিয়ে কি হয়েছে? Z-2। তাহলে এর অবস্থানটা 2 ঘর আগিয়ে গেল না? এই জেডে ছিল, জেড যদি 10 হয় তাহলে ওটা 8 হয়েছে, মানে 10 থেকে 8 হয়ে গেল।
অর্থাৎ একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান 2 একক এগিয়ে যাচ্ছে, আগে চলে আসছে। বিটা কণা নিঃসরণের ক্ষেত্রে কি হচ্ছে, বিটা কণা তো মিটিয়ে দিয়েছি আমি। বিটা কণা নিঃসরণের ক্ষেত্রে, হ্যাঁ, বিটা কণা নিঃসরণের ক্ষেত্রে +1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক ঘর পেছনে চলে যাচ্ছে, এটা যদি 10 হয় ওটা 11, তাই না? তার মানে এক ঘর পিছিয়ে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে শর্ডি ও ফ্যাজানের সূত্র, দুজন সায়েন্টিস্টের নাম অনুসারে। সিম্পল জিনিস ছিল শর্ডি আর ফ্যাজানের সূত্র। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে একই সঙ্গে অ্যাট দ্য ইনস্ট্যান্ট টাইম আলফা এবং বিটা দুটো রশ্মি একই সাথে কখনোই নির্গত হবে না। বুঝতে পারলি যে আলফাও নির্গত হয়েছে, বিটাও একসাথে কখনোই হবে না, হয় আলফা নয় বিটা। মনে থাকবে তো, ফ্যাকচুয়াল প্রশ্ন এগুলো হতে পারে। এবার শোন, হ্যাঁ আলফার সাথে গামা বেরোতে পারে, বিটার সাথে গামা বেরোতে পারে, বাট আলফা বিটা দুজনে একসাথে বেরোতে পারে না। তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তা কি করে মেজার করা হয় আগে সেটা শুনে নে, তারপরে তার একক বলছি আমি। তেজস্ক্রিয়তা এভাবে মেজার করা হয় যে আমি ধর এতটুকু ইউরেনিয়াম নিয়ে চলে আসলাম, 50 গ্রাম ইউরেনিয়াম নিয়ে চলে আসলাম, এবার এই ইউরেনিয়ামটাকে রেখে দিলাম, এর মধ্যে প্রচুর পরমাণু আছে, তাই না? 1 সেকেন্ডে কতগুলো পরমাণু ডিকে করে যাচ্ছে, মানে বিঘটিত হয়ে যাচ্ছে, তেজস্ক্রিয় হয়ে যাচ্ছে, সেই সংখ্যাটাকেই বলবো তার তেজস্ক্রিয়তা। 1 সেকেন্ডে যত বেশি পরমাণু বিঘটিত হয়ে যাবে তার তেজস্ক্রিয়তা তত বেশি। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? তাহলে তেজস্ক্রিয়তাকে কি করে মেজার করব, 1 সেকেন্ডে কতগুলো সংখ্যা, তাই না? এই এককগুলোর নাম আছে, একটা নাম আছে বেকারেল, বুঝতেই পারছিস কার নামে আছে এটা, সায়েন্টিস্ট হেনরি বেকারেলের নামে। তো বেকারেল মানে বোঝাই হচ্ছে যে 1 অ্যাটম পার সেকেন্ড, 1 অ্যাটম পার সেকেন্ড মানে কি বললাম, 1 সেকেন্ডে একটা অ্যাটম যদি বিঘটিত হয়, খুব সিম্পল একটা একক, বেকারেল। 2 নম্বরে আছে কুড়ি, 20 একক, 20 নাম শুনেছিস? বিজ্ঞানীর নাম, লেডি সায়েন্টিস্ট ছিলেন, ওই সমসাময়িক আইনস্টাইনের সমসাময়িক ছিলেন এবং যথেষ্ট ট্যালেন্টেড ছিলেন, মেরি কুরি। তো ওনার ওনার নাম অনুসারে এটা হয়েছে, ঠিক আছে? এই সংখ্যাটা হচ্ছে 1 কুড়ি, 1 কুড়িকে সাধারণত সিআই লেখা হয়, ঠিক আছে? 1 কুড়ি যে সংখ্যাটা, এটা 3.7 ইন্টু 10 পাওয়ারের 10 অ্যাটম পার সেকেন্ড, মানে এতগুলো অ্যাটম 1 সেকেন্ডে যদি বিঘটিত হয়, বুঝতেই পারছিস এটা বড় সড়ো ইউনিট, এটা 10টা শূন্য বসবে পেছনে, অনেক বড় ইউনিট, তাই তো? আচ্ছা, আর একটা ইউনিট আছে রাদারফোর্ড, রাদারফোর্ড কার নাম অনুসারে, রাদারফোর্ডের নাম অনুসারে, এটা রাদারফোর্ডের নাম অনুসারে, ঠিক আছে? তো ওয়ান রাদারফোর্ড মানে হচ্ছে 1 মিলিয়ন অ্যাটম পার সেকেন্ড। মিলিয়ন তো তোরা এখন বুঝিস, ইউটিউবের যুগ এখন, মিলিয়ন 10 পাওয়ার 6, 10 লাখ, ঠিক আছে? 1 লাখে 5টা শূন্য, তো 10 লাখ, 10 লাখ অ্যাটম পার সেকেন্ড যদি হয় তাহলে তাকে বলবো আমরা রাদারফোর্ড। ক্লিয়ার? বেকারেলটা হচ্ছে এসআই একক, মাথায় রাখবি, বেকারেলটা এসআই একক, এককগুলো নিয়ে অনেক বিতর্ক হয়ে যায়, এটা হচ্ছে এসআই একক। অনেক সময় তোকে প্রশ্ন এরকম করবে যে 1 কুড়ি সমান কত রাদারফোর্ড, মানে ইউনিট নিয়ে তোকে ঘেটে দিবে। 1 কুড়ি সমান কত রাদারফোর্ড পড়েছিস তুই? পড়িসনি? তো কিভাবে তোকে করতে হবে দেখ, 1 কুড়ি সমান এত অ্যাটম পার সেকেন্ড, তুই তো জানিস, ওটাই লিখে দে আগে, 3.7 ইন্টু 10 পাওয়ারের 10 অ্যাটম পার সেকেন্ড, তাই না? আর রাদারফোর্ড মানে কত, 10 পাওয়ারের 6, তো এখান থেকে 10 পাওয়ারের 6 বের করে দে, এটা 10, এখান থেকে 10 পাওয়ারের 6 বের করে দে, তো 10 পাওয়ারের 6 বের করলে কত পড়ে থাকবে, 10 পাওয়ারে 4 পড়ে থাকবে, তার মানে 3.7 ইন্টু 10 পাওয়ারে 4, আর ওই যে 10 পাওয়ারে 6 ওটাকে রাদারফোর্ড করে দিবি। এরকম ভাবে ইউনিটের কনভার্সন করে নিতে হবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? বোঝাতে পারলাম। লাস্ট একটা বিষয় পড়ে থাকছে, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয়তার ব্যবহারটা। বইটা খোল, তেজস্ক্রিয়তার ব্যবহার বইটা খোল, আমি একটা একটা করে বলছি, বইয়ের সাথে দেখতে থাকবি। তেজস্ক্রিয়তাকে চিকিৎসা ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়, মেডিকেল সিস্টেমে তেজস্ক্রিয়তাকে খুব কাজে লাগানো হয়। কোন জায়গায় কাজে লাগানো হয়? ব্লাড ক্যান্সার, মানে ক্যান্সার জাতীয় রোগগুলোর ক্ষেত্রে, ব্লাড ক্যান্সার হোক, তারপরে টিউমারের মাথায় যে টিউমারের অবস্থান খুঁজতে, ঠিক আছে? ব্লাড ক্যান্সারকে লিউকোমিয়া বলা হয়, কি বলা হয়? লিউকোমিয়া। তো লিউকেমিয়ার ক্ষেত্রে, লিউকোমিয়া রোগের জন্য এবং মস্তিষ্কের টিউমারের অবস্থানের জন্য
তেজস্ক্রিয় ফসফরাসকে ব্যবহার করা হয়। ডাইরেক্ট শর্ট কোশ্চেন দিবে এরকম, হ্যাঁ, যে তেজস্ক্রিয় ফসফরাসকে কি কাজে ব্যবহার করা হয়, বা তোকে প্রশ্নই করে দিল লিউকোমিয়া রোগের জন্য কোন তেজস্ক্রিয় মৌলটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, শুধু ব্যবহারগুলো এরকম পড়লে হবে না, তাহলে কোন মৌলটাকে ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় ফসফরাস। শুধু এটা পড়বি না, তোরা আরেকটু অ্যাডভান্সে থাকবি, তেজস্ক্রিয় ফসফরাসটার সংকেতটা দেখে রাখবি। ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 32, তাই না? পরমাণু ক্রমাঙ্ক তো মুখস্থ করার দরকার নেই, ওটাতে তুই ওই হাই হিলি করেছিস, কে কে মুখস্থ করেছিস ওগুলো দিয়েও করতে পারবি, অথবা যে নর্মালি মুখস্থ করেছিস হাইড্রোজেন হিলিয়াম করে হাতে গুনে সে নিজেই বের করে নিতে পারবি যে 15 নম্বরে আসবে, তাই তো? তোকে মুখস্থ করতে হবে হচ্ছে ওপরের ভর সংখ্যাটা কত আছে, 32। ওকে। হার্টের রক্ত পরিবহন সংক্রান্ত রোগ নির্ণয় করার জন্য তেজস্ক্রিয় সোডিয়ামকে ব্যবহার করা হয়। তাহলে রক্তের সাথে তেজস্ক্রিয় সোডিয়াম, ঠিক আছে, তেজস্ক্রিয় সোডিয়ামের মাথায় দেখ 24 আছে। থাইরয়েড রোগ নির্ণয়ে বুঝতেই পারছিস থাইরয়েডের সাথে আয়োডিনই যুক্ত হয়ে যাবে, তাই না? তো থাইরয়েড রোগ নির্ণয়ে তেজস্ক্রিয় আয়োডিনকে ব্যবহার করা হয়। আয়োডিনের ক্ষেত্রে দেখ 131 আছে, মুখস্থ করতে হবে একদম। আচ্ছা, ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার কাজে তেজস্ক্রিয় কোবাল্টকে ব্যবহার করা হয়। কেমো না হয় না, কেমো নাম শুনেছিস তো, যাদের ক্যান্সার ট্যান্সার হয়ে যাচ্ছে কেমো নিয়ে আসছে, এই কোবাল্ট দিয়ে মানে ওদের ওদের শরীরে তেজস্ক্রিয় কোবাল্টকে চালনা করা হয়, ওই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করানো হয়। ওকে। তড়িৎ শক্তি উৎপাদনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম, ইউরেনিয়াম, এই সমস্ত তেজস্ক্রিয় মৌলগুলো থেকে নিউক্লিয় শক্তি, পারমাণবিক শক্তি উৎপন্ন করা হয়। সেই পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়, যেগুলো আমরা বাড়িতে ইউজ করছি। পৃথিবীর বয়স নির্ণয় খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর বয়স কত আমরা বইয়ে পড়েছি তো, 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, কে দেখেছিল? 450 কোটি বছর আগে কে গেছিল টাইম মেশিনে, গেছিল, ঘুরে এসেছিল, দেখে আসি যে 450 কোটি বছর আগে এটা হয়েছে। তো এগুলো মেজার করা হয়েছে তেজস্ক্রিয় মৌলকে অ্যানালাইজ করে। এই যে ইউরেনিয়াম মৌলটা, তার ইউরেনিয়াম মৌল যখন থাকে তখন সে তেজস্ক্রিয় মৌলের সাথে থাকে, মানে ইউরেনিয়াম তেজস্ক্রিয় আছে, ইউরেনিয়াম স্টেবলও আছে, তার একটা অনুপাত থাকে। এবার আমরা এটা অ্যানালাইজ করতে পারি যে একটা তেজস্ক্রিয় মৌল বিঘটিত হতে 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 এই অনুপাতটা হতে কত সময় লাগবে, বুঝতে পারলি? এবার এখন যে পাথরগুলো আমরা পাচ্ছি, সেই পাথরগুলো সব থেকে পুরোনো পাথর যেটা পেয়েছি, সেই পাথরটাকে নিয়ে অ্যানালাইজ করেছি যে ওর মধ্যে তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম এবং স্টেবল ইউরেনিয়াম, তার অনুপাতটা কি অনুপাতে আছে। সেই অনুপাতটাকে নিয়ে যখন ম্যাথমেটিক্স সলভ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটা এত সময় আগে হচ্ছে। এই রকম ভাবে ইনডাইরেক্টলি সবকিছু ডিসাইড করা হয়েছে। বোঝা গেল পৃথিবীর বয়স নির্ণয় করতে। আচ্ছা, তারপরে দেখ রেডিও কার্বন দ্বারা প্রাচীনত্ব, এটা তো ইতিহাসেই পড়েছিস তোরা। রেডিও কার্বন, রেডিও কার্বন ধরে ইতিহাসের যে সমস্ত পুরনো বস্তুগুলো, মহেঞ্জোদারো কত বছর আগে, হরপ্পা সভ্যতা কোন সময় ছিল, তাই না? এই সমস্ত জিনিসগুলো এগুলো রেডিও কার্বন পদ্ধতি, মানে কার্বনের আইসোটোপ 14 আর কার্বন 12, এদের দুজনের অনুপাতকে ডিসাইড করা হয় যে কত বছর আগে পুরনো ছিল। বোঝাতে পেরেছি? এক্সাক্ট হয় না, বাট অনেক কাছাকাছি আসা যায়। ক্লিয়ার রে? এছাড়াও কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে ব্যবহারটা খুব ভালো করে পড়ে নিবি। বোঝাতে পেরে গেছি নিশ্চয়ই? তেজস্ক্রিয় দ্বারা কমপ্লিট করে দিলাম। নেক্সট ক্লাসে আলোচনা করবো আমরা নিউক্লিয় শক্তি নিয়ে। এবার বইটা আমি একটু দাগিয়ে দিচ্ছি তোদের।